হোক, সমস্যা নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে পড়ালেখার আমাদের র্যাপিড ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, আমি বলবো ইসলামের ইতিহাসের ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ পুরো র্যাপিড ব্যাচের ওরিয়েন্টেশন না, কারণ তোমরা গতকালকে ক্লাস করেছো, আমাদের ব্যাচ কালকে স্টার্ট হয়ে গিয়েছে অফিসিয়ালি। আজকে আমরা ইসলামের ইতিহাসের প্রথম ক্লাসে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করছি সকলে ভালো আছো। যারা ক্লাসে যুক্ত হয়েছ, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর করবা যে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাসটা হবে শর্ট সিলেবাস। কেমন হয় যে 2023 সাল থেকে যে সিলেবাস চলে আসছিল, কোভিড-19-এর কারণে সিলেবাস যেভাবে শর্ট করা হয়েছিল, সেই সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে। যেহেতু তোমাদের 2 মাস 3 মাস পরে তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের হাতে টাইমটা খুবই কম। আমি আশা করি তোমরা সকলেই তোমাদের সিলেবাস সম্পর্কে অবগত রয়েছো এবং তোমরা ম্যাক্সিমাম বা অলমোস্ট অল স্টুডেন্টই তোমরা টেস্ট এক্সামও দিয়ে দিয়েছ। সো সবাই আশা করি সে ব্যাপারে সম্যক অবগত রয়েছ। মিম সালাম দিয়েছ, ইশরাক ঐক্য সালাম দিয়েছ, ওয়ালাইকুম সালাম। বিশাল আহমেদ জয় আছো, সাদিয়া সেতু আছো, কেয়ামনি আছো, সাথী আক্তার আমাদের সাথে আছো, আতিয়া নুসাইবা, এরপরে ইসলাম অদ্রিতা নিয়ার। আচ্ছা, শোনা যাচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। তোমরা রেসপন্স করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্মৃতা মৌরিন আমাদের সাথে আছো, ঠিক আছে। কে কোত্থেকে দেখছো একটু জানাবা, কোন জেলা থেকে আছো, তাতেই হবে। আমরা আজকে আমাদের যেহেতু ইসলামী ইতিহাসের প্রথম ক্লাস অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস, আমরা কিছু ইনিশিয়াল কথাবার্তা বলবো। এটা আমাদের বেসিক ক্লাস, তোমরা ধরে নিতে পারো। মূল আলোচনা বা আমাদের যে স্লাইড অনুযায়ী, কোর্স প্ল্যান অনুযায়ী, লেকচার অনুযায়ী যে আলোচনা, সেটাতে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে যাব, ঠিক আছে। মিমের আজকে ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক এক্সাম ছিল। এক্সাম কেমন হয়েছে মিম জানাবা। আচ্ছা, এরপরে পঞ্চগড় থেকে আছো অক্ষ, বিশাল আহমেদ জয় আছো নেত্রকোনা থেকে। আচ্ছা, জহির হুসাইন আছো আমাদের সাথে, স্মিতা কিশোরগঞ্জ থেকে, এরপর হচ্ছে আতিয়া নুসাইবা নরসিংদী। বাহ, মাশাআল্লাহ। যাই হোক, আমরা তাহলে আলোচনায় যাব। দেখো, তোমরা পরীক্ষার্থী, তাই না? তো তোমাদের হাতে যে সময়টা আছে সেটা কিন্তু খুবই ক্রুশাল। তোমাদের হাতে সময় বেশি না, সময় আছে তোমাদের হাতে অলমোস্ট 3 মান্থ। এটা হচ্ছে মোর অর লেস, কিছুটা এদিক সেদিক হইতে পারে, বাট সময়টা বেশি না। সময়টাকে প্রপারলি কাজে লাগাইতে হবে। তুমি টেস্ট এক্সাম কেমন দিয়েছো সেটা চিন্তা না করে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি নতুন করে পড়াশোনাটা শুরু করছো তোমার এইচএসসির জন্য। তোমার এইচএসসির জন্য তুমি নতুন করে তোমার পড়াটা স্টার্ট করছো আজকে থেকে বা গতকালকে থেকে। সেটা মনে করে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, এটা মাথায় রেখে তুমি পড়াটা স্টার্ট করো। এবং তুমি যদি এখনই সিরিয়াস হও, এই 3 মাস গুড এনাফ, ঠিক আছে। কারণ এমনও না যেটা আমি একদম বলছি যে তুমি একদমই কিছু পারো না, এমন তো না, তাই না? তুমি যেহেতু 2 বছর এই সাবজেক্টগুলো অন্তত খুলে দেখতেছ, ক্লাস করতেছ, কয়েকটা পরীক্ষা ফেস করেছ, আমি আশা করছি কিছুটা বা মোটামুটি ধারণা তোমার আছে। সো এখন এই সময়টা কম না, এটা গুড এনাফ তোমার জন্য। বাট তোমাকে সেটা একটু সিরিয়াসভাবে নিতে হবে যে আমি অন্তত দৈনিক 5 ঘন্টা করে অ্যাটলিস্ট পড়াশোনা করব। 5 ঘন্টা তো বেশি না ভাইয়া, তোমার পরীক্ষা যেহেতু কাছায় আসছে,
দৈনিক 5 ঘন্টাও যদি না পড়ো, কয় ঘন্টা পড়বা আর কি করবা আমাকে বলো। আর সৃজনশীল তোমাদের অনেকগুলো সাবজেক্টে রয়েছে। আমি যদি বলি যেমন ইসলামের ইতিহাস সৃজনশীলে হয়, এরপরে বাংলা সৃজনশীলে পরীক্ষা হয়, বাংলা প্রথম পত্র, এরপরে ইতিহাস তোমাদের সৃজনশীলে পরীক্ষা হয় যাদের আছে আর কি, এরপরে হচ্ছে পৌরনীতি আছে, কেমন, হ্যাঁ, এরপরে তোমাদের অর্থনীতি বলো, হ্যাঁ, এরপরে তোমাদের সমাজবিজ্ঞান বলো, মানে অনেকগুলো সাবজেক্ট তোমাদেরকে সৃজনশীলে পরীক্ষা দিতে হয়, তাই না? তো সৃজনশীলে পরীক্ষা দিতে গেলে আমরা এমসিকিউতে আমাদেরকে মাথায় রাখতে হবে, এমসিকিউতে 30-এর মধ্যে আমাকে অ্যাট এনি কস্ট 25+ মার্কস কী করতে হবে, আপহোল্ড করতে হবে, এনশিওর করতে হবে অ্যাট এনি কস্ট। তো এটা তো অ্যাট এনি কস্ট মানে তো এই না যে আমার মন চাইলো একটাতে ক একটাতে খ, সিরিয়াল একটাতে গ, বা 2টা ক দিলাম 2টা খ দিলাম আর 2টা ঘ দিলাম, এভাবে দিলে কি আর হয়ে যাবে 25+? হবে না। তো কি করতে হবে, পড়তে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে। দেখো একটা চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টারের তোমার কাছে যে প্রকাশনীর বই আছে ওই বইয়ে শেষে এক্সারসাইজ আছে, বোর্ড প্রশ্নগুলো অন্তত তুমি দেখো, একটু ধারণা নাও যে এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো এসেছিল বিগত সালের পরীক্ষায়, বোর্ড এমসিকিউগুলো দেখে নাও। এরপরে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখে নাও, অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলো এসেছে দেখে নাও, কয়েকটা সৃজনশীল দেখে আইডিয়া নাও কোন টপিক থেকে এসেছে, কিভাবে প্রশ্ন আসছে, ওই টপিক থেকে তোমার কাছে কি জানতে চাচ্ছে, সেটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, এরপরে যখন তুমি চ্যাপ্টারটাতে যাবা তোমার জন্য বোঝাটা ইজি হবে যে আমাকে কি কি পড়তে হবে। পড়ার সময় পড়াগুলা, গুরুত্বপূর্ণ তথ্যগুলা মার্ক করে রাখবা। এতে সুবিধা কি, ধরো একটা পৃষ্ঠা থেকে, এই যে এই বিশাল একটা পৃষ্ঠা, তাই না, আমি এটা মুছে ফেলি, ধরো এর বিশাল একটা পৃষ্ঠা, এটা থেকে একটা তথ্য মনে করো কোথায় লুকায় আছে, হ্যাঁ, যে তোমার হচ্ছে গিয়ে যেমন সাপোজ উমাইয়া খেলাফত তোমার হচ্ছে গিয়ে শুরু হয়েছিল 661 সালে সাপোজ। তো এখন এই তথ্যটা তুমি যদি একবার দাগাই ফেলো, মার্ক করে ফেলো, এটা সহজে চোখে ভাসবে, পরের বার তুমি আর এটা পুরা বই পড়ে পুরা পেজ পড়ে তোমাকে খুঁজে বের করতে হচ্ছে না, তাই না, তুমি দেখলেই সেটা পেয়ে যাচ্ছ। তো এই জন্য বইটা যাতে শর্ট হয়ে যায়, পরের বারে তোমার কাজ যাতে কমে আসে, পরের বার তোমাকে যাতে আর বেশি পরিশ্রম না করতে হয়, সেজন্য এই কাজটা করতে পারো। বুঝতে পেরেছ? এটা কি জন্য করবা, এটা যাতে তোমার একটা পেজ পড়তে আজকে প্রথমবার তোমার মনে করো 5 মিনিট লেগেছে, পরের বার যাতে তুমি 2 মিনিটে এটা রিভিউ বা রিভিশন যেটাই আমরা বলি ঠাস করে এক নজরে দেখে চলে যেতে পারো, ঠিক আছে? তো এমসিকিউর জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করতে হবে। এবং 30-এর মধ্যে আমি কি বলেছি মাথায় একদম ভালোভাবে গেঁথে নাও, আমি মিনিমাম বলেছি মিনিমাম 25+, যারা ভালো স্টুডেন্ট তারা 27 থেকে 28, 27 থেকে 28, 28-এর বেশিও হয় এমনও আছে। 27 থেকে 28 যদি মিনিমাম তুমি এমসিকিউতে এনশিওর করতে পারো, তুমি A+-এর ধারে কাছে চলে যাবা। তুমি যদি এমসিকিউতে 27 থেকে 28 কনফার্ম করতে পারো এবং সিকিউ 7টা অ্যান্সার করতে পারো, কেমন অ্যান্সার করেছো সেটার পরে, সিকিউ 7টা অ্যান্সার করতে পারলে এমসিকিউ তোমার 25-এর উপরে থাকলে তুমি A+-এর কাছাকাছি চলে যাবা। অ্যাটলিস্ট তোমার যদি সিকিউর ফরম্যাট ভালো না হয়, লেখা সুন্দর না হয় বা অন্য কোনো ইস্যু থাকে, তাও দেখা যাবে তুমি 70+-এ আছো যদি 7টা অ্যান্সার করো। তো এটাও কিন্তু হিউজ, এই জন্য আমি বলছি এমসিকিউকেও গুরুত্ব দাও। আচ্ছা টুম্পানুর, তুমি তো মনে হয় মুরব্বী হয়ে গেছো না, পরীক্ষা দিয়ে দিছ এইচএসসি, আপনার ক্লাস একটাও মিস করতাম না, জানি তোমার নাম মনে আছে, আমরা যারা রেগুলার ক্লাস করে তাদের কথা আমাদের মনে থাকে। যাই হোক, জাকির ইসলামী ইতিহাস বই 4 বার শেষ করেছে, বাহ, হ্যাঁ, টেস্টে তার 29টা হয়েছে, ভেরি গুড। এই তো হবে, না হওয়ার কিছু নাই, বলে যে হয় না, এই যে সে 4 বার শেষ করেছে, তুমি কয়বার শেষ করেছো? তুমি যে বলো স্যার আমার মনে থাকে না, আমার হয় না, আমার 30টার মধ্যে 20টা হচ্ছে কেন, তো তুমি কয়বার পড়ছো? তার 30টার মধ্যে 29টা হচ্ছে, 28টা হচ্ছে, কেন হচ্ছে? তার পরিশ্রমটা তোমার পরিশ্রমটা কি তুমি কম্পেয়ার করেছ? তুমি কি করেছ 30টা হওয়ার জন্য? তুমি কি করেছো? তুমি কিছুই করো নাই, বাট তোমার এক্সপেকটেশন, তুমি আশা করছো অনেক বেশি, তোমার পরিশ্রম নাই। তো এরকম যেন না হয়, কেমন, এরকম যেন না হয়।
আচ্ছা, সাথী আক্তার বলতেছে মেইন টপিকে আসতে। মেইন টপিকে আজকে আসবো না, আজকে এগুলোই আমাদের মেইন টপিক। এরপরে খেয়াল করো সাথী আক্তার, তুমি কি র্যাপিডের স্টুডেন্ট? হ্যাঁ। এরপর খেয়াল করো যেটা বলছিলাম যে সিকিউর একটা ফরম্যাট তুমি অবশ্যই মেনটেন করার চেষ্টা করবা। প্রত্যেকটা প্রশ্নে ক খ গ ঘ 4টা প্রশ্নেই তোমার প্রথম পয়েন্টটা থাকবে জ্ঞানমূলক। কেমন? তো তুমি যদি না জানো একদম মুখস্থতে আন্দাজে একটা মেরে দেবা যে উদ্দীপকের এই ক সাহেবের সাথে তোমার বইয়ের কার সাথে মিল রয়েছে, কোন শাসকের সাথে, এটা কি তুমি আন্দাজে মেরে দিতে পারবা প্রথম পয়েন্টটা? না। তো এই জন্য তোমাকে নলেজ থাকতে হবে যে এটা আসলে কাকে ইন্ডিকেট করছে, এটা জানার জন্য তোমাকে পড়তে হবে। কেমন? আচ্ছা, এরপরে দেখো হাতের লেখা। যাদের হাতের লেখা বেশি বাজে, এখনও সময় আছে, 3-4 মাস সময় আছে। হাতের লেখা অত বেশি সুন্দর করতে না পারলেও অন্তত অন্তত কি করো যে তোমার লেখাটা যেন ক্লিন হয়, ঠিক আছে? একটু স্পিডটা যেন ভালো হয়, যেহেতু 7টা সিকিউ অ্যান্সার করবা, সেজন্য স্পিডটা যেন একটু ভালো হয়, যেন ফুল অ্যান্সারটা অন্তত করে আসতে পারো। আশা করি বুঝতে পেরেছো যা বলেছি পরামর্শগুলো। আমরা তোমাদের সিলেবাসটা একটু দেখি। ইসলামী ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এটা এই যে সিলেবাসটা, এটা কিন্তু 2023 সাল থেকে যেভাবে চলছে কোভিড-19-এর পর থেকে সেভাবে এখনও রয়েছে। এখানে সিলেবাস এবং টপিক সহ আছে। আমরা টপিকগুলো বলার সময় একটু বলবো কোনটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সিকিউতে কোনটা থেকে প্রশ্ন হয় বেশি। কেমন? মুঘল শাসন আমলে সমস্যা রয়েছে জাকিরের। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এত তাড়াহুড়া কিসের সাথী আক্তার তোমার, বলো তো? আমরা কি বলেছি যে এটা আমাদের বেসিক ক্লাস, তাই না? আমরা কি আজকে বইয়ের আলোচনায় যাচ্ছি? এত তাড়াহুড়া কেন? এরপর খেয়াল করো প্রথম অধ্যায় যেটা প্রাক ইসলামী আরব, অর্থাৎ ইসলামী আরব, ইসলাম শুরু হয়েছিল, ইসলামের প্রকাশ্য অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 610-এ, তাই না? তো 610 হচ্ছে গিয়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সাল, অর্থাৎ 570-এ তো তিনি জন্মগ্রহণ করেছেন। তো তার জন্ম থেকে নিয়ে পরবর্তী যে বিষয়গুলো সেগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় আলোচনা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। প্রথম অধ্যায়টাতে এর পূর্বের আইয়ামে জাহিলিয়া সম্পর্কে তোমরা জানতে পারবা, আরবের ভৌগোলিক অবস্থান, এরপরে প্রাচীন কিছু সভ্যতা। এখানে খেয়াল করো, যেমন প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অধিবাসীদের জীবন জীবিকায় এর প্রভাব। তো এই যে আরব অধিবাসীদের জীবন জীবিকার উপর আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের যে প্রভাব, এটা থেকে কিন্তু 2023 সালেও একটা সিকিউ এসেছে। কেমন? তো এখানে আমরা পড়ার সময় বুঝাইয়ে বলবো যে কিভাবে প্রশ্ন হয় বা কোত্থেকে হবে। এরপর আসো প্রাচীন সভ্যতা। এখানে তোমরা দেখতেছো যে মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক এবং রোমান, টোটাল 5টা সভ্যতা রয়েছে তোমাদের সিলেবাসে। কেমন? র্যাপিড বুকে কি সব ক্লাসের পিডিএফগুলো থাকবে? হ্যাঁ, আমরা যে পিডিএফগুলো থেকে পড়াবো এগুলো থাকবে। ও না, তোমাদের বুকের কথা বলতেছ? ওই বই যেটা তোমাদেরকে দেওয়া হবে ওটা তো সাজেশন বই, তাই না? ওইখানে তোমাদেরকে যে সাজেশনটা দেওয়া হবে সেই সাজেশন প্রশ্নগুলোর তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর থাকবে, এমসিকিউগুলোর উত্তর থাকবে। কেমন? আর সিকিউ তোমাকে যে এই টপিকটা গুরুত্বপূর্ণ সেখান থেকে এটা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য 2-একটা নমুনা প্রশ্ন সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে বিগত সালে আসা। আচ্ছা দেখো, এই যে এখানে 5টা সভ্যতা, এই সভ্যতাগুলোর মধ্যে তোমার মিশরীয় সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসে এখানে যে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি, সুমেরীয় হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতি, অর্থাৎ সভ্যতাগুলোর অবদান আমাদেরকে জানতে হয় আর কি। ঠিক আছে? গ্রিক সভ্যতাও অনেক সমৃদ্ধ একটা সভ্যতা ছিল, নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা। এবং গ্রিক সভ্যতা থেকে 2টা নগর রাষ্ট্র, নাম হচ্ছে অ্যাথেন্স এবং স্পার্টা। এই 2টা থেকে প্রশ্ন আসে যদি এসে থাকে। কেমন? এরপরে দেখো ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। এর মধ্য থেকে এই যে সাংস্কৃতিক অবস্থা থেকে সিকিউ আসে। এখানে সাংস্কৃতিক অবস্থার মধ্যে মূলত ওকাজ মেলা থেকে প্রশ্ন আসে। ওকাজ মেলা তো তোমরা জানো, আরবে প্রতি বছর যে মেলাটা, সাংস্কৃতিক মেলাটা হইতো, ওকাজ মেলা। কেমন? কৃষির ক্লাসও থাকলে ভালো হইতো, কৃষিও লাগবে, চাষবাস করাও শিখবা।
আচ্ছা, এরপরে ধর্মীয় অবস্থায় হানিফ সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে, তোমরা কি চিনো? তোমাদের পাশের বাড়ির হানিফ মিয়া নাকি? এই হানিফ সম্প্রদায় কি ওই হানিফ সম্প্রদায়? না। অর্থাৎ জাহিলি যুগে ঘোর তমস্যা ছন্ন যখন অবস্থা ছিল, মানুষ যখন ধর্মীয় বিভিন্ন পদভ্রান্তি বা ভ্রান্ত আকিদায় লিপ্ত ছিল, মানুষের ধর্মীয় দিক থেকে যখন তারা কুসংস্কারাচ্ছন্ন ছিল, সেই সময়ও একটা সম্প্রদায় ছিল যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত, তারাই ছিল হানিফ সম্প্রদায়। কেমন? আচ্ছা, তো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। তোমাদের প্রথম অধ্যায় থেকে মিনিমাম 2টা উদ্দীপক থাকবে পরীক্ষায়। কেমন? 2টা থাকবে মিনিমাম, বেশিও থাকতে পারে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়, যেটা ইসলাম শিক্ষা। তো না, ইসলাম শিক্ষা না, আমি তোমাদেরকে র্যাপিড বেচে ইসলামের ইতিহাস এবং ইতিহাস এই 2টা সাবজেক্টে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো এবং এই 2টা সাবজেক্টের ক্লাস নেব। ঠিক আছে? অল সাবজেক্ট সাজেশন থাকবে মেম। হ্যাঁ, র্যাপিড বইয়ে অল সাবজেক্টের সাজেশন থাকবে। আচ্ছা দেখো, দ্বিতীয় অধ্যায় যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ এখানে রয়েছে এই অধ্যায়ে। তো এই অধ্যায়ে যেমন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন, মক্কা জীবন ও নবুয়ত প্রাপ্তি, এগুলো প্রাথমিক কিছু আলোচনা এখানে রয়েছে। এরপরে হিজরত একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য, হিজরত থেকে প্রশ্ন হয়। মদিনা সনদ এমসিকিউ লিখছি, সরি, মদিনা সনদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রশ্ন হয়ে থাকে। প্রাথমিক যুদ্ধসমূহ, যুদ্ধগুলো থেকে মেইনলি বদর, উহুদ, খন্দক, মূল যে 3টা যুদ্ধ, এগুলা থেকেও আমাদের পরীক্ষায় কি প্রশ্ন হয়। এরপরে হুদাইবিয়া সন্ধি, এটাও গুরুত্বপূর্ণ। দেখো এখন বলবা যে সবই তো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলা যেগুলা বলছি এগুলো সবগুলা থেকেই পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে? এই চ্যাপ্টারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তবে পড়ার সময় আমরা বলে দিব যে এই যে টপিকগুলা দেখছো হুদাইবিয়া সন্ধি, তো এই টপিকের ভিতরে পড়াটা যাতে ছোট হয়ে যায়, কিভাবে মনে রাখবা বা কতটুকু পড়লে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা সেটা ক্লাসে বিস্তারিত জানবা। ক্লাসের নোট অবশ্যই করবা। নোট করা ভালো, একবার লিখলে সেটা তোমার 10, 15, 20 বার পড়ার সমান হয়ে যায়। এরপরে দেখো মক্কা বিজয়, শান্তিনীতি প্রশ্ন আসে এখান থেকেও, বিদায় হজ এখান থেকেও প্রশ্ন আসে। তো কি বুঝলা? এই অধ্যায়ে প্রশ্ন করার মতো অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যে কোনোটা থেকে প্রশ্ন করা যায়। বিদায় হজের যে ভাষণ, এরপরে হচ্ছে তোমার মক্কা বিজয়, শান্তিনীতি, মক্কা বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শান্তিনীতির পরিচয় দিয়েছেন, কীভাবে ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন, এই বিষয়গুলো আমরা জানতে হবে। এরপরে হিজরত যে কি কারণে হয়েছে বা তিনি যে কষ্ট বা ত্যাগ স্বীকার করেছেন, বিষয়গুলো জানতে হবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে কী আছে একটু দেখার চেষ্টা করব। তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন নিয়ে, এখানে 4 জন খলিফার ব্যাপারে আলোচনা রয়েছে। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারগুলো এবং চারিত্রিক গুণাবলী, এই বিষয়গুলো আমাদের বাকি যে উপরের টপিকগুলো সেগুলোর মধ্যে আলোচনায় চলে আসবে, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হবে না। এরপরে দেখো খুলাফায়ে রাশিদিন, এখানে 4 জন খলিফার আলোচনা রয়েছে। কেমন? তো 4 জন খলিফার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি প্রশ্ন আসে, তার এখান থেকে তার প্রাথমিক যে সমস্যাগুলো তিনি ফেস করেছিলেন খলিফা হওয়ার পর, এগুলা থেকে প্রশ্ন আসে। কেমন? এবং এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে তিনি রিদ্দার যুদ্ধ হয়েছিল এবং এগুলো সমাধান করার কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তো তাকে যে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, এটা থেকেই একবার তোমাদের বোর্ড পরীক্ষায় সিকিউ আসছিল। কেমন? এরপরে দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে আসলে মূলত খিলাফতের সম্প্রসারণের জন্য তিনি যে বিখ্যাত, তিনি যে তার শাসনকালে 2টা বড় বড় সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং সাসানীয় বা তোমার হচ্ছে ইরানি সাম্রাজ্য, এই 2টা পারস্য সাম্রাজ্য, এই 2টা সাম্রাজ্য তিনি জয় করেছেন। এটা তার অন্যতম একটা কৃতিত্ব। পাশাপাশি শাসন ব্যবস্থা, তিনি একটা ন্যায় নিষ্ঠা অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা নমুনা স্থাপন করেছিলেন শাসন ব্যবস্থার ক্ষেত্রে। স্পেশালি বিচার বিভাগের ক্ষেত্রে যদি বলি, তিনি কি করেছিলেন? তিনি গোপনে ছদ্মবেশে আদালতে হাজির হয়ে দেখতেন যে বিচারকরা কেমন বিচার করছে, ন্যায় বিচার করছে কিনা। এরপরে হচ্ছে তোমার বিচারকদেরকে তিনি উচ্চ হারে বেতন প্রদান করতেন।
এটা কি জন্য? এটা হচ্ছে যাতে তার আর ঘুষ খাওয়ার কোনো প্রয়োজন না হয়। দেখো, একটা ব্যক্তি তার যে স্যালারি সেটা যদি তার ডিমান্ডকে মিট করতে না পারে, তার ফ্যামিলি, তার ব্যক্তিগত বা আদার্স যে কস্টগুলো আছে সেগুলো মিট করতে না পারে, তখন সে অবৈধ ইনকামের দিকে অবশ্যই হাত বাড়ায়। তো এই জন্য বিচারকরা যাতে কোনো প্রকার বায়াসড হয়ে, ইনফ্লুয়েসড হয়ে ন্যায় বিচার থেকে বিচ্যুত না হয়, সেজন্য তাদেরকে উচ্চ হারে স্যালারি প্রদান করতেন। আচ্ছা, এরপরে আসো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিল বিদ্রোহী গোষ্ঠী। তিনি 12 বছরের মতো শাসন করেছেন। এর মাঝে প্রথম 6 বছর ছিল শান্তিপূর্ণ, পরবর্তী 6 বছর খিলাফতে বিশৃঙ্খলা, অরাজকতা, বিদ্রোহ এগুলা সৃষ্টি হয়েছিল। তো তিনি মূলত এই অভিযোগগুলো যেগুলো তার বিরুদ্ধে আনা হয়েছিল এগুলো থেকেই প্রশ্ন এসে থাকে। কেমন? এগুলো থেকে বারবার প্রশ্ন আসেছে কেউ। এরপরে তাকে যে হত্যার ঘটনা, তাকে যে হত্যা করা হয়, হত্যার একটা ঘটনা রয়েছে, বিদ্রোহীরা কিভাবে তাকে হত্যা করে, ঘেরাও করে ফেলে, এই বিষয়টা থেকেও প্রশ্ন হয়ে থাকে। কেমন? আচ্ছা, কত অধ্যায় এটা? সুমাইয়া আক্তার ঋতু অধ্যায় তো এখানে আমি বলেই দিচ্ছি, 3য় অধ্যায়, প্রথম পত্রে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় গৃহযুদ্ধ হয়। এই যে শিয়া খারেজি নামক কিছু সম্প্রদায়, কিছু গোষ্ঠীর উদ্ভব ঘটে। এদের ব্যাপারে একটু করে করে আমরা জানবো, শিয়া কারা, খারেজি কারা, যেন খতে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে গৃহযুদ্ধগুলো হয়, উষ্ট্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, হ্যাঁ, এরপরে নাহরাওয়ানের যুদ্ধ, এই যুদ্ধগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব, স্পেশালি উষ্ট্রের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ। এরপর আসো 4র্থ অধ্যায়, যেটা উমাইয়া খেলাফত। 4র্থ অধ্যায়কে নিয়ে উমাইয়া খেলাফত নিয়ে। উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি, যাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়। কি জন্য? কারণ তিনি গণতান্ত্রিক যে খিলাফত ছিল, গণতান্ত্রিক খিলাফত ব্যবস্থা বা শাসন ব্যবস্থার পরিবর্তে তিনি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। কেমন? অর্থাৎ রাজতান্ত্রিক মানে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে রাজার বংশ থেকে রাজা হবে। এখন যিনি খলিফা বা শাসক থাকবেন, তার পরবর্তী খলিফা হবে তার সন্তান বা তার পরিবার থেকে, এবং সেটা তিনি জীবদ্দশায় নির্ধারণ করে দিয়ে যেতেন। বুঝতে পেরেছ? এবার দেখো, এখানে যে শাসকরা রয়েছেন, প্রথমে হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু তিনি এই খিলাফতের প্রতিষ্ঠাতা, তার ব্যাপারে আমরা জানবো, স্পেশালি তার চরিত্র কৃতিত্ব জানলেই জানা হয়ে যায়, মানে বাকি সব জানা হয়ে যাচ্ছে। এরপরে ইয়াজিদ ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালার যুদ্ধ এবং গুরুত্ব, অর্থাৎ তাদের মাঝে ইয়াজিদ এবং ইমাম হোসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইমাম হোসেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ, তাদের মাঝে কারবালার যুদ্ধ নামক যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের ব্যাপারে আমরা জানব। এরপর আসো, মোস্ট ইম্পর্টেন্টলি, এই যে খলিফা আব্দুল মালিক, যেখান থেকে প্রশ্ন হয়, তিনি আরবীয়করণ বা আরবি ভাষার জাতীয়করণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যেখান থেকে প্রশ্ন আসে। এটাকে আমরা বলতে পারি তার শাসননীতি ও সংস্কার। এই যে তার শাসননীতি এবং সংস্কার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাকে কিন্তু উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, যেহেতু তিনি শাসন পুনর্গঠন করেছিলেন, সুদৃঢ়ীকরণ করেছিলেন। প্রতিষ্ঠা করলেই তুমি প্রতিষ্ঠাতা হতে পারবা, বাট প্রকৃত প্রতিষ্ঠাতা হইতে হলে সেটার স্টেবিলিটি মেনটেন করতে হয়। যেমন তুমি একটা বিষয় আন্দোলন করে চেঞ্জ করেছো, কিন্তু 2 দিন পরে সেটা আবার পাল্টা কু হয়ে তো আবার সেখানে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা তৈরি হতে পারে, যার জন্য স্টেবিলিটি গুরুত্বপূর্ণ। কেমন? ওকে। এরপরে দেখো, ওয়ালিদ বিন আব্দুল মালিক, তিনি খিলাফত সম্প্রসারণের জন্য বিখ্যাত। এই তার খিলাফত সম্প্রসারণের বিষয়গুলো আমরা মনে রাখবো। তার সময়ে সে ইসলামী খিলাফত বা উমাইয়া খেলাফত একই সাথে 3টা উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল, 3টা মহাদেশে। তো এই যে সিন্ধু বিজয়, এরপরে তোমার হচ্ছে স্পেনে যে অভিযান তারেক বিন জিয়াদের নেতৃত্বে, আফ্রিকা মুসা ইবনে নুসাইরের নেতৃত্বে যে ইসলামের অভিযানগুলো, এগুলো সবগুলো তার শাসনকালে বা তার সময়ে হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, উমাইয়া খেলাফতে যে সকল শাসকরা শাসন করেছেন, তাদের সবার মাঝে একমাত্র ইসলামী পূর্ববর্তী যে 4 খলিফা, এই পূর্ববর্তী 4 খলিফার আদলে, 4 খলিফার অনুকরণে খিলাফত ব্যবস্থাকে সাজাতে চেয়েছেন তোমার হচ্ছে কি ওমর বিন আব্দুল আজিজ। এই জন্য তাকে ইসলামের 5ম খলিফা বলা হয়।
তো তিনিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক, তার শাসননীতি সম্পর্কে আমরা জানব। উমাইয়া খেলাফতের ক্রমাবনতি ও পতন, অর্থাৎ কেন পতন হয়েছিল, কেন অবনতি হয়েছে, এরপরে উমাইয়া আমলের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, এগুলো মূল আলোচনায় চলে আসবে, তোমরা বুঝতে পারবা। সর্বশেষ তোমাদের প্রথম পত্রে সর্বশেষ অধ্যায় হচ্ছে তোমাদের সিলেবাসের আব্বাসি খিলাফত। সিলভিয়া জাহান শাসা, শাসা তোমার নাম না শশা? আচ্ছা, এখানে অনেকগুলো খলিফা, হ্যাঁ অনেকগুলো খলিফা তো থাকবেই। তো অনেকগুলো খলিফা থাকলে কি হয়েছে, কই অনেকগুলো খলিফা? আমি দেখলাম উমাইয়া খেলাফতে মাত্র 4-5 জন খলিফার আলোচনার কথা আমরা বলেছি। তো এই 4-5 জন থেকে অল্প অল্প করে কার খিলাফত থেকে আমরা কি মনে রাখবো সেটাও বলে দিব, সমস্যা কি। এরপর আসো আব্বাসীয় খিলাফত, এটা হচ্ছে 5ম অধ্যায় এবং তোমাদের শর্ট সিলেবাসের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ে প্রথম খলিফা হচ্ছে আবুল আব্বাস আস-সাফা। তো আবুল আব্বাস আস-সাফাকে কেন আস-সাফা বলা হচ্ছে, এই ব্যাপারটা আমরা অবশ্যই জানবো। কেমন, তিনি খিলাফতের প্রতিষ্ঠাতা, তিনি কেন আস-সাফা উপাধি লাভ করলেন, আমরা এই বিষয়গুলো জানবো। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর দেখো আবু জাফর আল মনসুর থেকে পরীক্ষায় সিকিউ আসে। আবু জাফর আল মনসুর তিনি আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা। কেমন, তো শাসন সুদৃঢ় করেছেন, তার চরিত্র কৃতিত্ব সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। শ্মশানা, আচ্ছা ঠিক আছে। তো তুমি তো নাম লিখে রেখেছো কি, আচ্ছা শাসা নাকি? আচ্ছা যাই হোক, তুমি কি শাসা না চাষা, কোনটা? চাষা তো হওয়ার কথা না, শশাও না, যাই হোক দুষ্টামি করলাম। হ্যাঁ, এরপর আসো আবু জাফর আল মনসুর বলেছি খলিফা হারুনুর রশিদ। হারুনুর রশিদ তার বৈদেশিক নীতিটা তিনি তোমার হচ্ছে গিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন বিদেশি শাসকদের সাথে, কিভাবে সেটা মেনটেন করেছিলেন সেই বিষয়টা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আমরা দেখবো পড়ার সময় বিস্তারিত। বার্মাকিদের উত্থান দেখো, আব্বাসীয় খিলাফতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটা বংশ হচ্ছে বার্মাকি বংশ। এই বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ বার্মাকি এবং এরা আব্বাসী খিলাফতের রন্ধ্রে রন্ধ্রে খিলাফতের রাজকার্যের বিভিন্ন ভালো ভালো জায়গায় এমনভাবে তারা পৌঁছে গিয়েছিল বা ভূমিকা রেখেছিল, যার জন্য তাদের আলোচনা বা তাদের এখান থেকেও পরীক্ষায় সিকিউ আসা, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বার্মাকিদের অবদান আব্বাসীয় খিলাফতে। কেমন, এরপর দেখো খলিফা আল মামুন এবং আল আমিনের মধ্যে গৃহযুদ্ধ। তারা দুজন ভাই ছিল, এই দুজন খলিফার মধ্যে যে গৃহযুদ্ধ হয়েছিল এবং কেন হয়েছিল, আলটিমেটলি কে জয়লাভ করেছিল, আমরা সেগুলো দেখব, পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আল মামুন তো বললামই। আল মামুন খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান বিজ্ঞান চর্চায়। আব্বাসী খিলাফত সব সময় দেখো দুইটা, এই আব্বাসী এবং উমাইয়া খেলাফতের মধ্যে মেইন যে ডিফারেন্স মোটা দাগে, সেটা হচ্ছে তোমরা কমেন্টে চাষা দশা এগুলো নিয়ে মারামারি বন্ধ করো, লাস্ট ওয়ার্নিং, ব্যান করে দিব কিন্তু, বলে দিলাম, শেষ, ঠিক আছে? ঠিক আছে সিলভিয়া, তুমি কিন্তু রাগ করো না, ঠিক আছে? ওকে, আসো দেখো, এরপরে দেখো বলেছিলাম যে উমাইয়া খেলাফত হচ্ছে তোমার সাম্রাজ্য সম্প্রসারণের জন্য বিখ্যাত ছিল, আব্বাসী খেলাফত হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণের জন্য বিখ্যাত। বুঝতে পেরেছ? এবার আমাকে একটু বলো আব্বাসী খেলাফতের রাজধানী কোথায় ছিল? দেখি কে পারো। তোমরা যেহেতু সবাই 25-এর পরীক্ষার্থী, র্যাপিডের স্টুডেন্ট, কিছুটা বুড়ো হয়ে গিয়েছ, পরীক্ষা ফেস করবা কয়েকদিন পরেই, আশা করছি এগুলো তোমরা জানবা। দেখি অ্যান্সার করো। খুব তো এতক্ষণ বক বক করলা, আমি দেখতেছি সবগুলা নাম কমেন্টে, এখন বোঝা যাবে। তাড়াতাড়ি। আব্বাসী খিলাফতের রাজধানী জানতে চেয়েছি। তৌফিক, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো? দেখছ মারওয়া, সত্যি স্যার জানি না, কি সুন্দর স্বীকারোক্তি, হ্যাঁ সহজ সরল স্বীকারোক্তি। জাকির সঠিক উত্তর দিয়েছে বাগদাদে। ইশরাক ঐক্য, তোমার নাম কি অক্ষ না ঐক্য, কোনটা? ঐক্য না ঐক্য? তোমাদের নামগুলো এত কঠিন কেন? হ্যাঁ, বিশাল আহমেদ জয়, মিরাজ, কি কত রকমের নাম, অ্যাঞ্জেল সকিনা, এরপরে রাজপুত্র,
জয়, হ্যাঁ তোমাদের নাম দেখলে মনে চায় ফেসবুক আইডি আরও একটা খুলি। আচ্ছা, বাগদাদ, অনেকে সঠিক উত্তর দিয়েছ। নিবির ইসলাম, মারিয়া জান্নাত, জাকিয়া সুলতানা, ঋতু। আরেকজন বলতেছে বাগদাদি। আচ্ছা, সামিয়া কি আরবিতে লিখছে, হ্যাঁ দেখছো আরবি বাংলা ইংরেজি কোনো নাম বাদ নাই, ঐক্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ইশরাক ঐক্য নাকি, তুমি ঐক্যে বিশ্বাসী। ওকে। আলভি চৌধুরী, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তো আমরা এরপর এখানে যেগুলো আছে, বুয়াইদ ও সেলজুক বংশ, ক্রুসেড, আইয়ুবি বংশ, আব্বাসি খিলাফতের ক্রমাবনতি পতন, এগুলা জাস্ট আইডিয়া, বেসিক কনসেপ্ট জেনে নিলেই হবে, সিকিউর জন্য খুব একটা লাগবে না। তো পড়া কিন্তু বেশি না, আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবেই পড়বো ইনশাল্লাহ। এরপরে আমরা সেকেন্ড পেপারটা একটু চোখ বুলায় আসি, কি কি আছে আমাদের সেখানে। আবারও ফার্স্ট পেপারে চলে আসছি। দেখো প্রথম অধ্যায় যেটা সেকেন্ড পেপার, কিন্তু অধ্যায় কম, বুঝতে পেরেছ? অধ্যায় কম, তোমার হাতে সুবিধা বেশি। অধ্যায় কম, সুবিধা বেশি। তৃতীয় অধ্যায়টা থেকে তুমি কমপক্ষে 3টা সিকিউ পেয়ে যেতে পারো। কয়টা? 3টাও পেয়ে যেতে পারো। তো তৃতীয় অধ্যায় যেটা মুঘল শাসন আমল নিয়ে, এটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে, কোনোভাবেই খামখেয়ালি করা যাবে না, ঠিক আছে? এরপরে দেখো, আচ্ছা দারুস সালাম কাকে বলে জিজ্ঞেস করেছো জাকির, এটা মনে হয় বাগদাদ হবে, কেমন? আচ্ছা দেখো, সুলতান, এখানে মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ এবং মুইজুদ্দিন মাহমুদ ঘুরি, 3জন শাসকের ব্যাপারে আলোচনা আছে, বেশি না। সুলতান মাহমুদ এবং মোহাম্মদ বিন কাসিম আর হচ্ছে কি মোহাম্মদ ঘুরি, 3জন থেকে প্রশ্ন আসতে পারে, 3জন থেকে প্রশ্ন আসতে পারে। সো 3জন যেহেতু মাত্র শাসন একটা অধ্যায়, এটা আমরা অবশ্যই পড়বো, কোনোভাবেই বাদ দিব না। আর এটা কোন শাসক থেকে কি পড়তে হবে সেটা খুবই অল্প, পড়া কিন্তু বেশি না। আমরা পড়াইলে দেখবা যে অল্প একটু পড়া, কেমন, শেষ হয়ে যাবে। এবার আসো মুঘল শাসন, ভারতীয় উপমহাদেশ মুঘল শাসন, যেটা সবচেয়ে তোমাদের আতঙ্কের নাম নাকি এই চ্যাপ্টারটা, বড় বলে তোমরা ভয় পাও। আসলে কোন শাসক থেকে কি মনে রাখতে হবে, এটা যদি ধরে রাখতে পারো তাহলে আসলে ভয় পাওয়ার কিছু নেই, সহজ, একদমই সহজ। হ্যাঁ, বোঝা যাচ্ছে? দেখো 1 নম্বরে হচ্ছে বাবর, 1 নম্বরে মুঘল সম্রাট কে? বাবর। তো এই যে বাবর, তোমরা একটা বিষয় মনে রাখবে, একটা টেকনিক, যে মুঘল সম্রাটগুলো কার পরে কে শাসন করেছেন মনে রাখার একটা টেকনিক আছে, যে বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে। তোমরা আশা করি এটা জানো অনেকে, বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে, কেমন? কেউ যদি আগে না শুনে থাকো লিখে রাখতে পারো। হ্যাঁ, তো এখানে কার পরে কে শাসন করেছে, কার পিতাকে, কার পুত্রকে, এভাবে তুমি মনে রাখতে পারবা সহজে। বাবার মানে হচ্ছে বাবর হয়েছিল হুমায়ুন একবার, আকবর জ্বর দিয়ে জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধ মানে আওরঙ্গজেব, কেমন? পুরাটা আমি আর লিখলাম না, তুমি আশা করি পারবা। তো দেখো বাবর, তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা, এবং পানিপথের প্রথম যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, যেটার মাধ্যমে এই সাম্রাজ্যটা, এই মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা হয়। সো বাবর থেকে প্রশ্ন আসে, দেখতে হবে। সম্রাট হুমায়ুন, তিনি, তার হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান, কিন্তু তিনি দুর্ভাগ্যবানও আছেন, কেমন? তিনি সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, হারিয়েছেন, আবার নিয়েছেন। আফগানদের সাথে, বিশেষ করে শের শাহের সাথে তার অনেক দ্বন্দ্ব যুদ্ধ হয়েছে। সো তাকে অনেক সংগ্রাম, অনেক চড়াই উতরাই পেরিয়ে সাম্রাজ্য বা শাসনভারটা রক্ষা করতে হয়েছে। হুমায়ুন থেকেও প্রশ্ন আসে। আসলে কোন শাসক বাদ দিব, সবার থেকে প্রশ্ন আসতে পারে। তুমি হয়তো বলতে পারো এই শাসকের কোন পার্টটা আমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই শাসকের কোন পার্টটা থেকে প্রশ্ন হয়। কেয়ামনি, কেমন আছো? আচ্ছা, এরপরে দেখো শেরশাহ, শেরশাহের শাসন ব্যবস্থা এবং জনহিতকর কার্যাবলী, স্পেশালি হচ্ছে জনহিতকর কার্যাবলী গুরুত্বপূর্ণ। এবং শাসন ব্যবস্থাকে তিনি যে একটা ফরম্যাটে সাজিয়েছেন, যে একটা হায়ারার্কি, কেন্দ্রীয়ভাবে প্রাদেশিক শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। হ্যাঁ, জাকিয়া সুলতানা ঋতু লিখতে বলেছ? হ্যাঁ, হয়েছিল, বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ওষুধ, এটা তো আর লিখতে হবে, তোমরা তো লিখে ফেলতে পারতেছ।
হ্যাঁ, এরপরে যেভাবে বলে দিছি এভাবে দেখো। বাবর মানে বাবর, বাবার মানে বাবর হয়েছিল হুমায়ুন, একবার দিয়ে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল শাহজাহান, আর ওষুধ আওরঙ্গজেব। ঠিক আছে, তুমি লিখে ফেলো। ওকে, তিনি গৌড়ের নাম জান্নাতাবাদ রেখেছিলেন। সম্রাট হুমায়ুন, ভেরি গুড জাকির। তো এরপর আসে সম্রাট আকবর। সম্রাট আকবর তো আরও গুরুত্বপূর্ণ, তার এখানে কয়েকটা টপিক আছে, যেমন তার ধর্মীয় নীতি। তিনি একটা ধর্ম প্রবর্তন করেছিলেন, যে ধর্মের নাম ছিল কি দ্বীন ইলাহি। এই দ্বীন ইলাহি একটা নতুন ধর্ম ছিল, যেখানে সব ধর্মের একটা মিক্সচার ছিল। মিক্সচার ছিল, ঝালমুড়ি খাও না তোমরা? চানাচুর, মুড়ি, পেঁয়াজ, রসুন, রসুন কি দেয়? আসলে দেয় না, শসা, এরপরে আরও কি কি দিয়ে যে বানায়। তো তার যে ধর্ম, এখানে তিনি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, আরও যেগুলো ছিল এগুলো সবগুলো থেকে কিছু কিছু বিষয় নিয়ে অন্তর্ভুক্ত করে একটা তোমার হচ্ছে ফ্লেক্সিবল ধর্ম তিনি প্রবর্তন করেছেন। কী জন্য জানো? যাতে হচ্ছে সবাই সবাই বলতে স্পেশালি হিন্দু রাজপুত যারা ছিল প্রভাবশালী, তারা যাতে মুঘল হচ্ছে গিয়ে তোমার আনুগত্যটা মেনে নেয়। মুঘল আনুগত্যটা মেনে নেয়, তার সাম্রাজ্যকে স্থায়ী করার জন্য, মুঘল শাসনকে স্থিতিশীল করার জন্য তিনি রাজপুতদের বিরোধিতা এড়ানোর জন্য, রাজপুতদের তোমার হচ্ছে আনুগত্য লাভের জন্য এই কাজটা করেছিলেন। এটা কতটুকু জায়েজ না যায় সে আলোচনা আমরা বিস্তারিত পরে পড়ব। এরপরে দেখো রাজপুত নীতি, এটাও থেকেও প্রশ্ন আসে, কেমন? এরপরে তার আরেকটা ছিল মনসবদারি প্রথা, এটা এখানে তোমার হচ্ছে কি মূল টপিক হিসেবে নাই, সেটাও আমরা আলোচনার সময় দেখব। ওকে, আচ্ছা, আজকে তুমি আজকে ক্লাসে আসার কথা ছিল, আসতে পারো নাই। ঠিক আছে, অনেকেই ক্লাসে ছিল আজকে, যাই হোক। এরপর দেখো সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর এমন একজন সম্রাট যে তার স্ত্রীর কাছে তার পুরো সাম্রাজ্যের কর্তৃত্ব স্ত্রীকে ছেড়ে দিয়েছিল। বুঝতে পেরেছ? তো সম্রাট জাহাঙ্গীর থেকে আমরা তার স্ত্রী নূরজাহানের প্রভাব, রাজ্যে বা মুঘল সাম্রাজ্যে স্ত্রী নূরজাহানের যে প্রভাব, সেটা সম্পর্কে আমরা জানব। সেটা থেকে প্রশ্ন আসে। সম্রাট শাহজাহান শুধুমাত্র স্থাপত্য শিল্পের জন্যই আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, এবং তার স্থাপত্য শিল্পকর্ম থেকেই পরীক্ষায় সিকিউ প্রশ্ন আসে। যেমন তিনি কি কি করেছেন তোমরা তো জানো, তাজমহল নির্মাণ করেছেন, ঠিক আছে, ময়ূর সিংহাসন নির্মাণ করেছেন, এরপরে আলাউদ্দিন ঝোপড়া, আরও অনেকগুলো, লালবাগ কেল্লা সহ আরও অনেকগুলো স্থাপত্য তিনি নির্মাণ করেছেন। তার আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তার সময় উত্তরাধিকার দ্বন্দ্ব দেখা দেয়। তার 4 জন পুত্র ছিল, এই 4 জন সিংহাসন নিয়ে মারামারি বা সংঘর্ষ করেছিল, এবং শেষ পর্যন্ত এই 4 জনের মাঝে আওরঙ্গজেব জয়লাভ করে সিংহাসনে আরোহণ করেছিল। আওরঙ্গজেবের অন্যতম সাম্রাজ্যের বা তার শাসনকালের অন্যতম একটা দিক হচ্ছে দাক্ষিণাত্য নীতি, যেটা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অনেকে দায়ী করে থাকেন। এই দাক্ষিণাত্য নীতি সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ জানব। তো এরপরে তো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, এগুলো সব সাম্রাজ্যের ক্ষেত্রে অনেকটা, এই যে উমাইয়া খেলাফতের পতনের কারণ, আব্বাসি খেলাফতের পতনের কারণ, মুঘল এগুলো সবগুলো অনেকটা কিছু পয়েন্ট তোমরা পাবা, যেগুলো সব ক্ষেত্রেই কমন আর কি। কেন পতন হতে পারে? যোগ্য শাসকের অভাব। কেন পতন হতে পারে? এটা একটা ন্যাচারাল প্রসেস, যে কোনো কিছু যার শুরু আছে তার শেষ হবেই। কেমন? যে কোনো একটা খিলাফত প্রথম 100 বছর পর্যন্ত ভালোভাবে স্ট্রংলি রান করে, এরপর আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এরপরে আমরা এক্স্যাক্টলি ঢুকে যাচ্ছি, এটা ইসলামের ইতিহাস না, এটা বাংলার ইতিহাস। কিসের ইতিহাস? এখানে বাকি যে 2টা অধ্যায় আছে, এবং বিগত সালগুলোতে দেখা যাইতো তোমার ইসলামের ইতিহাসের থেকে বাংলার ইতিহাস থেকে বরং বেশি প্রশ্ন চলে আসতো। এখানে 2টা অধ্যায় মাত্র, কিন্তু এই 2টা অধ্যায় থেকে দেখা যায় 6-7টা প্রশ্ন চলে আসতো। বুঝছো? তো এবছর কী হবে জানি না, তবে তোমাদের যেহেতু সিলেবাসে আছে অবশ্যই ভালো করে পড়বা। ভাষা আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসে। এরপরে যুক্তফ্রন্ট নির্বাচন, এই নির্বাচন থেকেও প্রশ্ন আসে। এরপরে বৈষম্যমূলক নীতি বা বৈষম্যগুলা, অল্প কিছু তথ্য যদি 2-1টা মনে রাখতে পারো, বৈষম্য তথ্যভিত্তিকভাবে অ্যান্সার করা যায়। এরপর 6 দফা তো খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের কথা জানি না। এরপরে আগরতলা মামলা, হ্যাঁ, এটা সম্পর্কে আমরা জাস্ট আগরতলা মামলাটাকে একটু ধারণা নেব। গণ অভ্যুত্থান ধারণা নিলেই হবে। 70-এর নির্বাচন সিকিউর জন্য আমরা দেখতে হবে। এরপরে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, জানি না কতটুকু গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে। এরপরে 25শে মার্চের যে গণহত্যা, যেটাকে আমরা অপারেশন সার্চ লাইট বলে থাকি, মানে হচ্ছে যে লাইট জ্বালাই কি করা হয়, অপারেশন করা হয় নাকি,
অপারেশন সার্চ লাইট হচ্ছে কি, যে লাইট জ্বালাই অপারেশন করা হয়, ঠিক না? ও, তো আমরা কি করলাম, আমরা জাস্ট সিলেবাসটা ব্রিফ করলাম, আমরা পুরা কোর্স এক ক্লাসেই শেষ করে ফেললাম, তাই না? তাইলে আজকে থেকে তোমাদের ইসলামী ইতিহাসের ক্লাস শেষ র্যাপিড ব্যাচে, নাকি? আচ্ছা, ইসলামী ইতিহাসের মধ্যে বাংলা ইতিহাস কেন দিল, কেন দিছে, এটা যারা দিছে একমাত্র তারাই বলতে পারে, এটা আমিও জানি না। এটা কেন দিছে, তারা হয়তো ভাবছে তোমরা ইসলামের ইতিহাস পড়ে বাংলার ইতিহাস যদি না পড়ো, বাংলার ইতিহাসও তোমাদের জানা উচিত। তোমরা যদি শুধু ইসলামের ইতিহাস পড়ো, নিজেদের বাংলার ইতিহাস না পড়ো কেমনে হবে, নাকি অন্য কিছু ভাবছে, সেটা তো আমি বলতে পারতেছি না। কেমন? সাইদা রহমান সালাম দিয়েছ অনেকদিন পর। আচ্ছা, তুমি মনে হয় পুরনো স্টুডেন্ট। রূপকার রাজা কি হারুনুর রশিদকে বলা হয়? রূপকার রাজা, রূপকথার রাজা হারুনুর রশিদকে বলা হয়। তুমি রূপকার রাজা বলাতে আমি তো কিছুটা ফিল চিটেড, আমি নিজেই বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি কি। আচ্ছা, এরপরে তাজমহল দেখার খুব ইচ্ছা। তাজমহল রংপুরে, তোমারে কে বলছে? হ্যাঁ, ঐক্য। ওকে, তোমাদের র্যাপিডে যারা ভর্তি হয়েছে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের অধ্যায়ভিত্তিক টপিক অনুযায়ী আলোচনায় যাব। এটা কিসের ক্লাস? এটা র্যাপিড ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, ইসলামের ইতিহাসের। আমরা আজকে জাস্ট সিলেবাস ব্রিফ করলাম এবং নেক্সট ক্লাসে আমরা বই থেকে কোর্সের প্ল্যান অনুযায়ী ক্লাস নেব। আজকে বইয়ের আলোচনায় আর যাচ্ছে না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আই এম রেডি টু অ্যান্সার। হ্যাঁ, এবং দ্রুত করো। আচ্ছা, এগুলো তোমাদের পৌরনীতিতে আছে না? একই টপিক ঘুরে ফিরে, ইতিহাসে আছে, পৌরনীতিতে আছে, ইসলামী ইতিহাসে আছে। প্রয়োজন ছিল না। ধরো তোমাদের ইতিহাসের পাশাপাশি তো পৌরনীতি থাকে, বা ইসলামী ইতিহাসের পাশাপাশি পৌরনীতি থাকে, তো সেম টপিকগুলো এখানে না দিলেও চলতো। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন নেই? র্যাপিড বুক কবে পাবা? পেয়ে যাবা ইনশাল্লাহ, টেনশনের দরকার নেই, সময় মতো পেয়ে যাবা, ঠিক আছে? যেহেতু ভর্তি হয়েছে অবশ্যই পাবা। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই আজকের মতো, কি বলো? ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদের যত প্রশ্ন, যত জিজ্ঞাসা সব জমিয়ে রাখো, ইনশাল্লাহ ক্লাসে আলোচনা হবে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম। র্যাপিড ব্যাচের পিডিএফগুলো, হ্যাঁ, তোমাদের প্রাইভেট যে গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমাদের একটা ড্রাইভ লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে তোমরা ফাইলগুলো পেয়ে যাবা। যারা ভর্তি হবা, যাদের শুধুমাত্র সেই গ্রুপে অ্যাক্সেস থাকবে তারাই আর কি। কেমন? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারেক, হ্যাঁ, রাখতে গিয়েও রাখতে পারতেছে না। শুধুমাত্র ইসলামী ইতিহাসের কোনো আলাদা কোর্স নেই, শুধু ইসলামী ইতিহাস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নেই। ভর্তি হইলে আমাদের কম্বাইন্ড ইয়েতে ভর্তি হতে হবে। কেমন? তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।